আমাদের ভারতবর্ষের মাটিতে যতবার আক্রমণ হয়েছে সে তো করেছে অনেকেই, কিন্তু আজকে যেটা করব সেটা হচ্ছে আমরা মেনলি ইতিহাসটাকে 712 থেকে 1206 অবধি পার্টটাকে বলা হয় আর্লি মিডিয়েভেল ইন্ডিয়া। কি বলা হয়? আর্লি মিডিয়েভেল ইন্ডিয়া। হ্যাঁ, আর্লি মিডিয়েভেল ইন্ডিয়া 1206 থেকে একদম তোমরা ধরে নিতে পারো মডার্ন ইন্ডিয়া মানে হচ্ছে 1857। এই এতটাকে আমরা মিডিয়েভেল ইন্ডিয়ার মধ্যে ফেলে দেবো। অনেক সময় এই জায়গাটাকে 1707 অব্দিও ধরা হয়, কিন্তু আমি ওটাকে বলি কি একদম 1857 অব্দি আমি ফেলে দেবো, যেটা হয়ে যাবে কি অনলি মিডিয়েভেল ইন্ডিয়া। আর তারপরে 1857 থেকে একদম টিল নাও বা 1947 এই পর্যন্তটাকে আমি বলে দেবো এটা হচ্ছে মডার্ন ইন্ডিয়া। এই তিনটে ভাগে আমরা ভাগ করি ইন্ডিয়াকে। আর এর আগে যেটা 712-র আগে যেটা, হ্যাঁ, সেটাকে একটাই পার্ট আমি বলতে পারি, যেটা হচ্ছে কি বাবারা, না সেটা হচ্ছে 712-র আগে যে পার্টটা সেটা হচ্ছে গোটাটাই তোমার হচ্ছে অ্যানসিয়েন্ট হিস্ট্রির মধ্যে ফেলে দেবো। আমি পড়াই আর্লি মিডিয়েভেল ইন্ডিয়া থেকে, যাতে ছেলেপুলেদের একটু ইন্টারেস্ট ঘটে। কি হয় 712 সালে এমন কি হয়েছিল যে দাদা এরকম বলছো? আমি বলছি, তোমরা সবাই মুসলিম ইনভেশনের কথা শুনেছো। হ্যাঁ, মুসলিম ইনভেশন হয়। এবার 712 সালে এরকম একটা প্রথম মুসলিম ইনভেশন হয়েছিল। কিরকম করে হয় দাদা? না, এটা আমাদের ভারতের সাউদার্ন পার্ট। এইখানে রয়েছে আমাদের একটা খুব কাছের একটা লোক, যার নাম কি? শ্রীলঙ্কা, নাকি? শ্রীলঙ্কা। বেশ দাদা। আর এদেরকে যে কানেক্ট করেছে সেই প্রণালীটাকে বলা হয় কি? পক প্রণালী, পক স্ট্রেট। আর STRAIGHT লেগে না ভাই? না STRAIT লেগে স্ট্রেট? আচ্ছা, তাহলে ঠিকই লিখেছি। বেশ। এই উপরে এইখান দিয়ে তো আমাদের কি চলে যাচ্ছে বলো তো, এই এই ঠিক এই পোর্শনটা দিয়ে আমাদের চলে যাচ্ছে 23.5 ডিগ্রি নর্থ। কে চলে যাচ্ছে? 23 ডিগ্রি, 23.5 ডিগ্রি নর্থ। কর্কট ক্রান্তি রেখা চলে যাচ্ছে। তার ঠিক উপরে এই পজিশনটায় পড়ে যাচ্ছে কে? ইরান। হ্যাঁ কি না? হ্যাঁ কি না? এবার এই ইরানের আগে নাম ছিল কি বলতো? ফারস। কি নাম ছিল? ফারস। এই ফারস থেকে প্রথম ইনভেশন হয়। কিভাবে হয়? না, এই ভদ্রলোকগুলো এখানে ছোট ছোট ক্ল্যান থাকতো। কি থাকতো? ক্লেন বা ক্ল্যান্স। হ্যাঁ, বা ক্লেন্স বা ক্ল্যান্স। হ্যাঁ, এই ক্লেন বা ক্ল্যান মানে হচ্ছে কি ছোট ছোট গোষ্ঠী। এই যেমন ধরো উড়ান, মানে এই ধরো আমার যেমন পাঠশালা, এটা একটা গোষ্ঠী। আরো যারা মাস্টারমশাইরা রয়েছেন, সমু যেখানে ইংরেজি পড়তে যাচ্ছে ওটা হচ্ছে ওনার গোষ্ঠী। এরকম ছোট ছোট গোষ্ঠী ছিল। তো এই ক্লেন বা ক্ল্যানের লোকজন ট্রেড করতে আসতো। কি করতে আসতো? ট্রেড। ট্রেড মানে হচ্ছে ব্যবসা বাণিজ্য। কোথায় করতে আসতো দাদা? না, এখানকার লোকেরা আসতো এই ইরান, এই ইরান বলে এই ইরানের লোকেরা শ্রীলঙ্কাতে আসতো কি করতে? ট্রেড করতে। শ্রীলংয়ের সাথে এরা কি করতো? ট্রেড করতো। হুম। এবার হয় কি, ধীরে ধীরে কোনো একটা জায়গাতে, এইখানে ধর এই প্রথম হতো কি এই বাণিজ্যে হচ্ছে এই দ্বীপগুলোতে, মানে কি ধারে ধারে হতো। আর আমরা জানি শ্রীলঙ্কাকে কি বলে? মতির দেশ বলে না? কি বলে? মতির দেশ। হ্যাঁ কি না? শ্রীলঙ্কাকে কি বলে? মতির দেশ। এবার এই যে ধীরে ধীরে এখানে বাণিজ্য করতে এসে একটা জায়গাতে কি হয়, আমরা কিছুদিন ধরে থাকার পর না সেই জায়গাটাকে নিজের নিজের জায়গা মনে করি, নিজের বাপের জায়গা মনে করি। হ্যাঁ কি না? তোমরা ভাড়াটিয়া যারা ঘরে বা তোমাদের ভাড়া থাকে, বা যারা নিজেরা ভাড়া থেকেছো, তোমরা হয়তো নাও, কিন্তু অনেক আছে যারা নিজেদেরকে কি মনে করে বলো তো? আমরাই মালিক। ঠিক আছে? তো এমতো অবস্থায়
এরা নিজেরা কি করে এখানে গোষ্ঠী মানে ছোট ছোট যে গোষ্ঠীগুলো ছিল আর কি, এখানকার যে গোষ্ঠী ক্লেন ছিল, এরা নিজেরা এখানে ট্রেড করতে আসতে থাকে এবং ট্রেড করতে আসার পর দীর্ঘদিন যখন বাণিজ্য ঠিকঠাক করে ট্রেডটা চলতে থাকে, তখন তারা এটাকে নিজের বাপত্তি সম্পত্তি বলে ভাবতে থাকে। দিয়ে আলটিমেটলি হয় কি না, আলটিমেটলি জাহাজ ভর্তি করে স্লেভ, জাহার জাহাজ ভর্তি করে স্লেভস নিয়ে যেত। তাতে স্লেভস মানে, স্লেভস মানে হচ্ছে কৃতদাস। এখানে স্লেভস মানে হচ্ছে একদম পাতি কথা, যেটাকে বলবো কি কৃত দাস। ঠিক আছে, কৃতদাস নিয়ে যেত, আর তার সাথে সাথে জুয়েলারিস বা যেটা বলতে পারো যে ট্রেডের যে সামানগুলো যে ছিল আর কি, সেগুলো সব নিয়ে যেত। তো এইরকমই জাহাজ ভর্তি করা স্লেভ এবং জুয়েলারিস এগুলো নিয়ে ফিরছিল। কোথায় ফিরছিল? আচ্ছা, কারুর মাইকটা অন আছে, একটু বন্ধ করে নে তো বাপ। হ্যাঁ, তারা তারা কি করছিল না, তারা এরকম ফিরছিল আর কি, ট্রেড করে নিয়ে এরকম ফিরছিল। তার মধ্যে কি ছিল না, এখান থেকে ধরা পাকড়াও করে নিয়ে আসা যে লোকজন, অর্থাৎ যে স্লেভ, তারাও ছিল। আর ট্রেডের যে সামান বা ট্রেডের যে মালপত্রগুলো ছিল সেগুলোও ছিল। ঠিক আছে, এমতো অবস্থা এরকম ফিরছে। এবং তার সাথে সাথে এবার দীর্ঘদিন ধরে কোনো একটা জায়গায় ধরো এখানকার ইরানের লোকেরাও এখানে রয়েছে, তো ইরানের লোকেরাও হয়তো এখানে ব্যাক করছে। এরকম অবস্থায় এই জলেতে কি পাওয়া যায় না, তোমরা সবাই জ্যাক স্প্যারোর নাম শুনেছো? ক্যাপ্টেন জ্যাক স্প্যারো, সিনেমা দেখেছো? ক্যাপ্টেন জ্যাক স্প্যারো নাম শুনেছো? নাম শোনো নাই? এ কি পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান? পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান সিনেমা না দেখলে তো ইতিহাস বোঝা যাবে না। তাহলে পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান বলে একটা সিনেমা আছে, সেটা একটু দেখে নিও। সেখানে জলদস্যুর কথা তোমরা জানতে পারবে। এবার এই জলদস্যুরা কি করে বলো তো? এই জাহাজটাকে আটক করে। কি করে? আটক করে। এরকম কতগুলো জাহাজকে আটক করে। ব্যাস, মাথা ঘুরে গেল। ঘটনাটা তাহলে ঘটলো এরকম, জলদস্যুরা যখন অ্যাটাক করলো বা জলদস্যুরা যখন আর কি এখানে এই যে জাহাজটাকে এখানে ক্যাপচার করলো, অনেক কটা জাহাজ, প্রায় 10-12টা জাহাজ, এইরকমই একটা ক্ল্যানের হেড, তার নাম ছিল কি বলতো? আল হাজাজ বিন ইউসুফ। কি নাম? আল হাজাজ বিন ইউসুফ। এ পুরো খেপে গেল। এরকম একটা ক্ল্যানের নেতা ছিল কে, যে এখানে ট্রেড করতে এসেছিল, আর এই ক্ল্যানের নেতারই আর কি এই জাহাজটা ছিল। হুম, এই ক্ল্যানের নেতারই জাহাজটা ছিল। সে একদম পুরো খেপে গেল, এত বড় লিডার সে, তার জাহাজ এরকম করে ক্যাপচার করে নিচ্ছে, সে খেপে যাবে না? খেপে গেল। সে বলবে জলদস্যুদের অত ক্ষমতা নাই, বুঝি না বুঝলি, নিজের লোকজনকে বোঝাচ্ছে আর কি, যে এটা জলদস্যুদের নয় রে, এই জায়গার যে রাজা রয়েছে না, সে সব কাজকর্ম করাচ্ছে। আর এই প্রদেশটাকে বলা হতো কি তখন? সিন্ধ। কি প্রদেশ বলা হতো বাবারা? সিন্ধ প্রদেশ বলা হতো। বললে সিন্ধ প্রদেশের যে রাজা রয়েছে, তার হস্তক্ষেপ ছাড়া আমার জাহাজ কেউ এরকম করে আটকাতে পারে? আমি এত বড় লোক, পারে না। তাহলে এই আল হাজাজ বিন ইউসুফ এ গেল খেপে। এ এরই যে কমান্ডার, তার নাম ছিল মোহাম্মদ বিন কাসিম। কি নাম? মোহাম্মদ বিন কাসিম। এই মোহাম্মদ বিন কাসিম যে হচ্ছে ওর জামাই, এবং জামাই মানে কি, প্রথমে ছিল এর কমান্ডার। হ্যাঁ, কমান্ডার ছিল, পরবর্তীকালে গিয়ে এ কি হবে? জামাই হবে, মানে সানির ল। আগেকার দিনে আমরা হিস্ট্রিতে এই প্রেক্ষাপটে আমরা দেখতে পাবো, যারাই কমান্ডার হবে তারাই পরবর্তীকালে গিয়ে কি হয়ে যাবে? জামাই হয়ে যাবে, মানে বীরত্ব দেখাবে, যে পরবর্তীকালে গিয়ে জামাই হয়ে যাবে। তো কি করলে না, আল হাজাজ বিন ইউসুফ, হুম, বিন ইউসুফ তার জামাইকে, অর্থাৎ মোহাম্মদ বিন কাসিম, মোহাম্মদ বিন কাসিমকে আদেশ দিলে অ্যাটাক করো। কোথায় অ্যাটাক করবে? সিন্ধ প্রদেশে। কোথায় অ্যাটাক করবে ওরা? সিন্ধ প্রদেশে। কেন না, ও মনে করলে যে ওর জাহাজগুলো এই আটকেছে। তখন সিন্ধ প্রদেশের রাজা কে ছিল না, তখন সিন্ধ প্রদেশের রাজা ছিল রাজা দাহির সেন। কি নাম? রাজা দাহির সেন। বুঝলে কি বুঝলে না? সিন্ধ প্রদেশের রাজা ছিল রাজা দাহির সেন। এবার ভারতের মাটিতে কি হতো না, ভারতের মাটিতে এরকম ব্যাপার ছিল, ধর্মযুদ্ধের ব্যাপার ছিল। কিসের ব্যাপার ছিল বাবারা? ধর্মযুদ্ধের। দাদা, ধর্মযুদ্ধ আবার কি জিনিস?
না, ধর্মযুদ্ধ হচ্ছে এরকম, যেটা তোমরা গীতাতে পড়েছো, বা গীতা, ভগবত গীতা, বা তোমার মহাভারতে, হ্যাঁ, এইসব জিনিসপত্রগুলো পড়েছো। জিনিসটা হচ্ছে এরকম, যে মনে হলো একটা রাজা, ধরো এই রাজা দাহির সেন আর সত্যজিৎ রায়ের মধ্যে লড়াই হবে, আমিও এক দেশের রাজা, বুঝলে কি না? দুজনের মধ্যে লড়াই হবে, আমি এনাকে চিঠি লিখবো, ইনি আমায় চিঠি লিখবেন, দিয়ে দুজনের মধ্যে কি হবে, কথোপকথন হবে। বলবো যে অমুক জায়গাটায় এসো, অমুক জায়গাটায়, তাহলে অমুক জায়গায় তুমি চলে এসো এতজন লোক নিয়ে। আমি বলবো ঠিক আছে ভাই, আমিও যাচ্ছি তাহলে এতজন লোক নিয়ে। দিয়ে আলটিমেটলি গিয়ে ওই আরাফতের ময়দানে গিয়ে একটা লড়াই হবে, দিয়ে যেটা এন্ড অফ দ্য রেজাল্ট হবে সেটা হচ্ছে গিয়ে সবাই মেনে নেবে, ঠিক আছে। এবং সন্ধ্যের পরও কি হবে, যুদ্ধ টুদ্ধ করা যাবে না, শঙ্খধ্বনি বেজে যাবে। তো এই ব্যাপারটা ছিল ধর্মযুদ্ধের ব্যাপার, বুঝলে কি বুঝলে না? এই যে মোহাম্মদ বিন কাসিম, এই ধর্মযুদ্ধে নিকুচি মেরেছে। এরা কি করবে, এট লেট নাইটে অ্যাটাক করবে, কোথায়, কখন না, এট লেট নাইটে অ্যাটাক করবে, কোথায়, সিন্ধ প্রদেশে। রাজা দাহির সেনকে হত্যা করবে, তার যে ডটার্স, তার যে কন্যা, তাদেরকে কি করবে, ক্যাপচার করবে। ক্যাপচার করার পর পুরো ধন সম্পত্তি লুটে নেবে, সিন্ধ প্রদেশের যা ধন সম্পত্তি ছিল সব লুটে নেবে। লুটে নিয়ে চলে যাবে কোথায়, নিজের ক্ল্যানে, বোঝা গেল? তো এই মোহাম্মদ বিন কাসিম যখন অ্যাটাকটা করে তখন সালটা ছিল 712 এডি, অর্থাৎ 712 খ্রিস্টাব্দ। এই জন্য 712টা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। আর ইনিই ছিলেন প্রথম মুসলিম, ফার্স্ট মুসলিম, যিনি ইনভেড করেছিলেন ইন্ডিয়ায়, ফার্স্ট মুসলিম ইনভেডার। কেমন লাগলো বলো গল্পটা? ফার্স্ট মুসলিম ইনভেডার ছিল কে, মোহাম্মদ বিন কাসিম। কত সালে অ্যাটাক করেছিল বাবারা, 712 সালে। ক্লিয়ার হলো কি হলো না আগে বলো, এইটুকু। হলো না, হলো কি হলো না? হ্যাঁ, যাও হে। এরপর 712 সালে অ্যাটাক করলো দাদা, মোহাম্মদ বিন কাসিম অ্যাটাক করলো, মোহাম্মদ বিন কাসিম অ্যাটাক করলো। সে কার কমান্ডার ছিল বাবারা, না সে কমান্ডার ছিল আল হাজাজ বিন ইউসুফের। এটুকুও দাদা বলে দিয়েছো, কোনো অসুবিধা নেই। আমি বলছি এই যে গল্পটা, এই যে তোমাদেরকে আমি যে গল্পটা বললাম, আল হাজাজ বিন ইউসুফের কমান্ডার, 712 সালে যে হচ্ছে মোহাম্মদ বিন কাসিম, যে পরবর্তীকালে জামাই হয়েছিল, হ্যাঁ, সে অ্যাটাক করেছিল, দাহির সেনকে অ্যাটাক করেছিল। এইসব গল্প আমরা কোথা থেকে জানতে পারছি, সেই একটা বুক তোমাকে জানতে হবে। আর একটা কথা এখানে অ্যাডিশনাল ইনফরমেশন কি, না এই রাজা দাহির সেন ছিলেন লাস্ট হিন্দু রুলার, লাস্ট হিন্দু রুলার অফ, কোথাকার, সিন্ধ প্রদেশের, লাস্ট হিন্দু রুলার অফ সিন্ধ। মনে থাকবে কি মনে থাকবে না, লাস্ট হিন্দু রুলার অফ সিন্ধ। ওকে। তো এই যে গোটা গল্পটা আমি তোমাদেরকে বললাম বাবারা, এইটা আমি জানতে পারছি কোথা থেকে, না এটা আমি জানতে পেরে গেলাম একটা জায়গা থেকে, যে বইটার নাম হচ্ছে চাচনামা। গ্রন্থটার নাম কি, চাচনামা। ওকে। তোমরা এবার একটু পিডিএফটাই এসো, দেখো, এখানে দেখো, দেখা যাচ্ছে কিছু, মোহাম্মদ বিন কাসিম, এই যে সিন্ধ প্রদেশে অ্যাটাক, হ্যাঁ, হ্যাঁ, ওকে, ওকে, ওকে। এই যে সিন্ধ প্রদেশে অ্যাটাক করলো, বাবারে বাবারে, এক সেকেন্ড, জাস্ট এ সেকেন্ড। সিন্ধ প্রদেশে অ্যাটাক করলো, হ্যাঁ, রাজা দাহির সেন, এটাও পড়ানো হয়ে গেছে তোমাদেরকে। এরপরে লাস্ট হিন্দু রাজা, রাজা দাহির সেন, এটাও পড়ালাম। উই গট টু নো অ্যাবাউট দ্য ফ্যাক্টস ফ্রম চাচনামা। তোমরা একটু নিজেদের নিজেদের পিডিএফটা যেমন করে হোক পড়ো, মানে খোলো, হ্যাঁ। চাচনামা থেকে আমরা জানতে পারি। এবার এই চাচনামা প্রথম কোন ভাষায় লেখা ছিল বাবারা, আরবি ল্যাঙ্গুয়েজে। এইখানে গল্পটা খুব ইন্টারেস্টিং। চাচনামা আরবি ল্যাঙ্গুয়েজে লেখা ছিল। চাচনামা গ্রন্থটা প্রথম কোন ভাষায় লেখা হয়, না আরবি ল্যাঙ্গুয়েজে, অ্যারাবিক, আরবি বা অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ। অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে লিখেছিল, সে এক নম্বরের কি বলতো, মানে খুব ভালো লোক ছিল, কিন্তু আমার মতো লোক ছিল আর কি,
খুব ভুলো মন, চাচনামা গ্রন্থটা অরিজিনালি হচ্ছে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে লেখা, কিন্তু যে লিখে গিয়েছে সে তার নিজের নামটা লিখতেই ভুলে গিয়েছে। বুঝতে পেরেছো? তাহলে সেই জন্য এটাকে বলা হয় আননোন অথার। কি বলা হয়? আননোন অথার। ঠিক আছে, চাচনামা গ্রন্থটা অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে লিখেছে, তার মানে কে লিখেছে তার কথা আমরা জানতে পারি না। এইটিকে ট্রান্সলেট করা হয় কোন ল্যাঙ্গুয়েজে? ফার্সি ল্যাঙ্গুয়েজে। কোন ল্যাঙ্গুয়েজে? ফার্সি, বা তোমরা যেটাকে বলতে পারো পার্সিয়ান। একই কথা, পার্সিও যা ফার্সিয়ানও তাই। মানে ফার্সিও যা পার্সিয়ানও তাই। এটাকে রূপান্তরিত করেছিল বা ট্রান্সলেট করেছিল এই অ্যারাবিকটাকে কে? না, সে হচ্ছে আলী বকর কফি। আলী বকর কফি। মনে থাকবে কি মনে থাকবে না? এত ছোট করে গল্প করে তোমাদেরকে 500 বছরের ইতিহাস বলবো যে মনে থেকে যাবে। এবার বলো, তোমাদের মনে থাকবে এইটুকু না মনে থাকবে না, আগে বলো, তারপরে এগোবো। পাক্কা? ছোট মানে বেশ ভালো লাগছে না? মজা লাগছে না? মজা লাগছে না? মজা লাগছে না? তো সেটা বলো হে মন খুলে। দাদা, হ্যাঁ, 712 সালের ইতিহাস শেষ হয়ে গেল। 712-তে যে ফার্স্ট অ্যাটাক হয়েছিল সেটা আমরা পড়ে নিলাম। এবার তোমাদেরকে একটু প্রথমের দিকে যাই, এইখানে আসি। এই যে 712 থেকে 1206, এর মধ্যে আমরা টোটাল 3টে মেজর অ্যাটাক দেখবো: ফার্স্ট অ্যাটাক, সেকেন্ড অ্যাটাক আর থার্ড অ্যাটাক। ফার্স্ট কমপ্লিট হয়ে গেল বাবা, এর বাইরে আর কোনো কোশ্চেন আসবে না। সেকেন্ড অ্যাটাকে আসি। সেকেন্ড অ্যাটাকে যিনি করেছিলেন তার নাম ছিল কি? মোহাম্মদ গজনবী। কি নাম ছিল বাবারা? মোহাম্মদ গজনবী। এর এর খুব মানে ইন্টারেস্টিং একটা ইয়ে রয়েছে, একটু দেখো। মোহাম্মদ মোহাম্মদ গজনবী, বা যেটাকে আমরা বলি কি গজনী। সিনেমা দেখেছিস? কার সিনেমা রে ওটা? কার সিনেমা কার? হ্যাঁ, আমির খান। দেখ বলে দিচ্ছে, দেখ, 1030 এডি। বা তোরা এখানে যেটা লেখা আছে এখানে তোরা ইয়ে করতে পারিস, এখানটাই নোট করে নিতে পারিস। জাস্ট এ সেকেন্ড। 1127, লাস্ট অ্যাটাক 28। আমার যতটুকু মনে হয় 1030 লেখাই ভালো। অ্যাকচুয়ালি 1028-এর দিকেই মরে যাবে ও। ঠিক আছে, আমি বলে দিই, বুঝিয়ে দিই জিনিসটা। 1030ও লিখতে পারিস, বা এখানে 1028ও লিখতে পারিস, কোনো অসুবিধা নেই। 28-30 ও কবে বেঁচে ছিল মরেছিল জেনে কি হবে? কিন্তু হয়টা কি, গল্পটা বোঝ। আমরা দেখলাম এইখানে রয়েছে ইরান, এইখানে রয়েছে কি ভারত। ইরানের একটা ক্ল্যান এখানে খুব বড় লোকের মতো বড় লোক হয়ে যাচ্ছে। কেন না? বড় লোক হঠাৎ করে রাতারাতি বড় লোক হয়ে গেল। কি করে? না, সিন্ধ প্রদেশে অ্যাটাক করে। ভালো করে বুঝবি বাবারা, মানে উম, ইতিহাসটা প্রচুর লজিক লজিক আছে। তাহলে এই ফারাস বা ইরানের একটা ক্ল্যান এইখানে সিন্ধ প্রদেশে অ্যাটাক করলো। ঠিক আছে, রাজা দাহির সেনকে হারালো 712-তে। দিয়ে যা ধন সম্পত্তি ছিল সমস্ত কিছু লুটে নিয়ে চলে গেল। দিয়ে এই জায়গাটা কি হয়ে গেল? এনরিচ হয়ে গেল। এবার তোমরা আমাকে একটা জেনারেল উত্তর দাও, এই পাশের যে ক্ল্যানগুলো রয়েছে তাদের জ্বলবে না জ্বলবে না? তাদের জ্বলবে না জ্বলবে না? জ্বলবে না। পাশের বাড়ির উন্নতি দেখলে নিজেদের জ্বলে না? মানে তোমার উন্নতি দেখলে তোমার পাশের বাড়ির কাকিমার খুব কষ্ট হয় গো বাবা, তুমি জানো না হয়তো। জাস্ট এ সেকেন্ড। সবার কষ্ট সবার কষ্ট হয়, ঠিক আছে। ঠিক আছে, তো সেই রকম কষ্ট তো এদেরও হবে বাবা। হ্যাঁ, হবে কি হবে না? এই পাশের ক্ল্যানগুলো যখন কষ্ট হচ্ছে, তাহলে তারাও কি করবে? তারাও বলবে যে আমরা, এই পাশের বাড়ির লোক প্রথমে এসে অ্যাটাক করবে কাকে? যেখান থেকে নিয়ে আসছে ধন সম্পত্তি। মানে তুই ধর কি হচ্ছিস, ধর আমি একটা তোদেরকে খুব জেনারেল উদাহরণ দিই, তবে তোরা ইতিহাসটা বুঝতে পারবি। ধর আমি তোদেরকে বোঝাই, আজকে আমার কাছে সুপ্রিয়া পড়তে আসছে। ঠিক আছে, সুপ্রিয়া পড়তে এসে একটা গভর্নমেন্ট সার্ভেন্ট হলো বা চাকরি পেলো। হ্যাঁ, সুপ্রিয়ার উন্নতি দেখে ওর পাশের বাড়ির কাকিমা
ওর মেয়েটাকে সরকারি চাকরির জন্য উদ্বুদ্ধ করবে, না আগে চাইবে যে আগে সুপ্রিয়ার মতো বড় লোকটা যে কোনো হেন তেন প্রকারে হয়ে যায়? আমাকে শুধু এইটুকুর উত্তর দে। সেকেন্ডেরটা, হ্যাঁ কি না? জাস্ট সেকেন্ড। তাহলে সেকেন্ডেরটা হচ্ছে কি ওদের কাছে প্রধান অপশন হয়ে দাঁড়াবে, যে আগে হেন তেন প্রকারেণ আমাকে বড় লোক হতে হবে, সুপ্রিয়ার সাথে টক্কর দিতে হবে। তাহলে আশেপাশে ফারাসের যে ক্ল্যানগুলো আছে তারাও চাইবে কি, যে আগে ও কি করে ও বড়লোক হয়েছে সেটা আমার দেখার দরকার নাই, আগে ওকে লুটে পুটে নি। অর্থাৎ আগে এসে এরা একে অ্যাটাক করার প্ল্যান করবে। তো সেই রকমই একটা ক্ল্যানের অ্যাটাক যখন ফাঁদবে আর কি, কে ফাঁদছে না, ফাঁদছে হচ্ছে এইখানকার এক লোক, যার নাম হচ্ছে কি মোহাম্মদ গজনবী। কি করলে সে, দেখো তার আবার বিশাল স্টোরি। এ মোহাম্মদ গজনবী কার বেটা, না এ হচ্ছে সুবুক্তগিন বলে একটা বেটা। সুবুক্ত গিন বলে হচ্ছে একজন লোক, তার ছেলে হচ্ছে কে মোহাম্মদ গজনবী, বড় ছেলে। অ্যাকচুয়ালি সুবুক্তগিনের দুই বেটা, একজন হচ্ছে মোহাম্মদ গজনবী, হ্যাঁ, আর একজন ছিল ইসমাইল। কি নাম? ইসমাইল। এই ইসমাইলকে আর সুবুক্তগিন অর্থাৎ বাবাকে এবং ভাইকে দুজনকেই কি করে দেবে, টাটা বাই বাই করে দেবে। কে? এই দুজনকেই কি করে দেবে, টাটা বাই বাই করে দেবে, অর্থাৎ হত্যা করে দেবে। কে করবে? না মোহাম্মদ গজনবী। কি করার জন্য? টু অ্যাসেন্ড দ্য থ্রোন, অর্থাৎ টু অ্যাসেন্ড দ্য থ্রোন মানে হচ্ছে থ্রোনটাকে ক্যাপচার করার জন্য এদের দুজনকে কি করে দেবে, হত্যা করে দেবে, বাবাকেও আর ভাইকেও। দিয়ে কি করবে, দিয়ে নিজে চেয়ারটায় বসে পড়বে। এই চেয়ারে যখন আমি ধরে নিলাম এই চেয়ারটা ওর, ও বসলে ও প্রথমেই তার কমান্ডারদেরকে বলবে আগে চল একে অ্যাটাক করি, এর যা আছে আগে লুটে পুটে নি। তখন এটা সাল হচ্ছে 997-98 দিকে, কখনকার কথা বলছি, 997-998, এই সময়কার কথা বলছি। এত সালের এত সাল, মানে তুই ভাব সিন্ধ প্রদেশ থেকে যখন লুটে নিয়ে এসেছিল, এত সম্পত্তি লুটে নিয়ে এসেছিল যে 200 বছর পরেও তাদের কিন্তু কিছু কমেনি। বুঝতে পেরেছিস? বুঝতে পারছিস? এরা যখন 712-তে যখন লুটে নিয়ে এলো এত কিছু লুটে নিয়ে এলো, যে এদের এত বছর পরেও কিন্তু কিছু কমে যায়নি, এবং এরা তো শ্রীলঙ্কার সাথে ট্রেডটা তারপরেও কন্টিনিউ রেখেছিল। হ্যাঁ, এবার হলোটা কি দাদা, এই মোহাম্মদ গজনবীর কিছু চতুর নোবেলস ছিল। নোবেলস মানে জানো কাকে বলে? মন্ত্রী। নোবেলস ছিল, NOBEL নাকি? না না, NOBL, নোবেলস ছিল। এটা ছিল মন্ত্রী আর কি, যাদেরকে এক কথায় বলে কি মন্ত্রী। আমার বানান লিখতে খুব ভুল হয় ভাই, কিছু মাইন্ড করিস না, হ্যাঁ। এরা ছিল কি মন্ত্রী। এরা বললে যে এখানে অ্যাটাক করে কি হবে, এরা যেইখানে গেইলো অ্যাটাক করতে সেইখানে অ্যাটাক করো গা। মানে কি, সুপ্রিয়ার উন্নতি দেখে অত জ্বলে কি লাভ, নিজের মেয়েকে বলো ওরকম মেকআপ কিট না কিনে, কয়েকদিন ধরে মেকআপ না করে আগে পড়াশোনাটা করতে। কিছু তো একটা দুটো তো ভালো কথা, ভালো লোক থাকবে রে ভাই সমাজে, হ্যাঁ কি না? তো সঙ্গে সঙ্গে বললে এখানে অ্যাটাক করে কি হবে, এইখানে অ্যাটাক করো। শুভু মোহাম্মদ গজনবী পুরো একদম তেড়ে ফুঁড়ে উঠবে। দিয়ে আমরা দেখতে পাবো 998 যদি আমি ধরি, হ্যাঁ 998 না ধরে তোমরা 1001 ধরো বাবারা। এই 1001 থেকে মানে এই 3 বছরের পরিকল্পনা আর কি, প্রায় চলবে 2-3 বছরের পরিকল্পনা, 1027 সাল অব্দি কন্টিনিউয়াস অ্যাটাক করতে থাকবে। তাহলে আমরা কি দেখলাম, 1001 থেকে প্রায় 1027 সাল অবধি মোহাম্মদ গজনবী এত বছর ধরে কন্টিনিউয়াস অ্যাটাক করতে থাকবে। টোটাল টোটাল 17 টাইমস। কতবার? টোটাল 17 টাইমস। অর্থাৎ 26 বছরে বা 27 বছরে প্রায় 17 বার আক্রমণ করবে। এবার তোমরা আমায় জিজ্ঞেস করবে কে, কে দিয়েছিল কি না দিয়েছিল আমি আর কি করে জানবো বল, কিন্তু মোটামুটি এটা অ্যাটাক করেছিল আর কি। হুম। এবার 17 বারের মধ্যে তোমার 17 বারটা যদি মনে রাখতে হয় তাহলে আর ইতিহাসই পড়ে যেতে হবে, বাকি আর সাবজেক্ট তোমার পড়লে হবে না। ঠিক আছে? তাহলে কতগুলো পড়বো দাদা? যতগুলো দাদা বলে দেবে ততগুলোই পড়বে, 3-4টে পড়বো।
তার বাইরে কেউ কোশ্চেন করে না, ইউপিএসসি ছাড়া। প্রথম জানবে কি 1001 সাল, 1001 এডি, এটা হচ্ছে ফার্স্ট অ্যাটাক। কি জানবো দাদা? প্রথম অ্যাটাক কবে হয়েছিল সেটা জানবো দাদা। বেশ, আমি আর এখানে, আচ্ছা আমি লিখে দিচ্ছি, তোমাদের আগে পড়িয়ে দিই। এখানে দেখো, হ্যাঁ, বিসি মানে হচ্ছে খ্রিস্টপূর্বাব্দ, আর এডি মানে হচ্ছে অ্যান্নো ডোমিনি, মানে হচ্ছে কি আফটার খ্রাইস্টও বলতে পারো, বা এডি কথাটার মানে কি না, এডি কথাটার মানে হচ্ছে যেটা আমরাকে বলি খ্রিস্টাব্দ। অ্যান্নো ডোমিনি হচ্ছে মেন কথা, অ্যান্নো ডোমিনি হচ্ছে মেন কথা, সে ক্যালেন্ডার আমি তোমাদেরকে পড়িয়ে দেবো, অসুবিধা নেই। হুম, এর অরিজিনাল ফুল ফর্ম হচ্ছে অ্যান্নো ডোমিনি, এটাকে বলা হয় খ্রিস্টাব্দ, যেটা আমরা এখন বাস করছি, প্রেজেন্ট। দেখো, ফ্রম দ্য ইয়ার 1001 টু 1027 এডি মোহাম্মদ গজনবী অ্যাটাকড ইন্ডিয়া টোটাল 17 টাইমস। তোমরা সবাই দেখতে পাচ্ছ আশা করি, ঠিক আছে। এরপরে সাম ইম্পর্টেন্ট অ্যাটাকস, তাহলে প্রথম অ্যাটাক কোনটা বললাম আমি বাবারা, যেটা হচ্ছে কত, 1001 সালে, এই যে তার ফার্স্ট অ্যাটাক কত সালে হয় না, 1001-এ। তারপরের অ্যাটাক মনে রাখবো 1018, 1025 আর 1027। ঠিক আছে, কিভাবে না দেখো, 1018, এই 18তে মোহাম্মদ গজনবী এবং তার দল অ্যাটাক করেছিল মথুরায়। কোথায় বাবারা? মথুরা টেম্পল। মথুরা টেম্পল কোথায় গো? মথুরা টেম্পল কোথায়? উত্তরপ্রদেশ, ইউপিতে, ভেরি গুড। তাহলে এই মথুরা টেম্পল ইউপিতে অ্যাটাক করেছিল, এবং তোমরা হয়তো গল্পও শুনেছো, শিবলিঙ্গটা ভেঙে কেটে নিয়ে চলে গেছিল অনেকটা, বুঝেছো? শিবলিঙ্গ, ওখানে একটা শিব মন্দিরের শিবলিঙ্গ প্রায় ভেঙে নিয়ে কেটে নিয়ে চলে গেছিল, এবং নিজে যেখানে থাকতো, নিজের সিংহাসনের মানে ধরো এখানে রাজা বসবে, তার পাদদেশের এইখানে সব লোকজন তো বসে, তো এই যে জায়গাটা দিয়ে সে উঠছে এইখানে পুঁতে রেখেছিল, যাতে তার ওপর পা দিয়ে উঠতে পারে। এত বড় দুঃসাহস এই মোহাম্মদ গজনবী, ঠিক আছে। আর এদেরকে আমাদের সব সিনেমাটিস্টরা হিরো হিরো বলে। হুম, ওই জন্য ইতিহাসটা জানাটা দরকার সমাজের। এই যে অ্যাটাকটা 1018 সালে অ্যাটাক করেছিল, এটা খুব ইম্পর্টেন্ট, এটা হচ্ছে মথুরা টেম্পল। হুম, কে এত এসএমএস করছে রে? অ্যাটাক, এরপরে যে অ্যাটাকটা করবে সেটা হচ্ছে 1025। সালগুলো একটু তোমরা নোটের সাথে মিলিয়ে মিলিয়ে দেখো। 1025, এইটা হবে কোথায় না, সোমনাথ টেম্পলে। সোমনাথ টেম্পলেও কি শিবের মূর্তি। আর টেম্পল গুলো কি এরা অ্যাটাক করছে কেন দাদা? না, টেম্পলেই তখনকার দিনে ধন সম্পত্তি সব লুকিয়ে রাখা হতো, বুঝতে পেরেছো? মানে মন্দির এমন একটা জায়গা ছিল যে রাজারা মুক্ত হস্তে ওখানে সমস্ত কিছু রেখে দিত আর কি, হ্যাঁ, ভগবানের দান বলে। তো এই যে সোমনাথ টেম্পলে অ্যাটাক করেছিল 1025 সালে, যেটা ছিল তার 16th অ্যাটাক। কি ছিল? 16th নম্বর অ্যাটাক। ওকে, বোঝা গেল কি বোঝা গেল না? এই যে 16th অ্যাটাক করলে, এবার ভারতের ম্যাপটা একটু দেখতে হবে, এবার ভারতের ম্যাপটা এই দিকটা একটু দেখতে হবে। এবার ধরো এই পজিশনটা, এইখান থেকে এই গোটাটা চলে যাচ্ছে কি পাকিস্তান, আর এই দিকটা দিয়ে যদি আমি উপর দিকে টেনে দিই, এই জায়গাটা পড়ে যাচ্ছে পাঞ্জাবের প্রভিন্স। তো ওরা সব লুটে পুটে নিয়ে এই যে পাকিস্তানের ওপর দিয়ে ধরো এইদিকে ইরানে যাবে, তখন তার ইরান পাকিস্তান আলাদা আলাদা কিছু মানে পাকিস্তান ইন্ডিয়া তো আলাদা আলাদা ছিল না। হুম, তখন গোটাটাই তো ধরো ইন্ডিয়ার মতো, মানে ইন্ডিয়ার মধ্যেই ছিল, এই গোটাটাই হচ্ছে কি ইন্ডিয়ার মধ্যে ছিল। এবার ওরা এই পথে রিটার্ন করছিল, রিটার্ন করতে করতে একটা কমিউনিটি পাবে যাদেরকে বলা হয় কি জাট কমিউনিটি। নাম শুনেছো? জাট, হরিয়ানভি জাট। হ্যাঁ, তো এই যে জাট কমিউনিটি, হ্যাঁ, ওই জাট কমিউনিটির সাথে দেখা হয়ে যাবে কার, মোহাম্মদ গজনবী আর গজনবীর ফোর্সেস, ওর যে ফোর্সেস গুলো ছিল তাদের মধ্যে দেখা হয়ে যাবে। এবার তখন তারা দেখবে যে সোমনাথ মন্দির অ্যাটাক করে নিয়ে যাচ্ছে এরা, লুটে পুটে নিয়ে যাচ্ছে, এরা ছেড়ে দেবে? এরাই তো প্রকৃত হিন্দু, এরাই তো প্রকৃত হিন্দুর মধ্যে পড়ে। আচ্ছা, এই কথাটা বলে ফেলে আবার একটু ভুল করে ফেললাম, হিন্দুর ডেফিনেশন আমরা কোথা থেকে পাই? হু আর হিন্দুজ, এটা পলিটিক্যাল সায়েন্সে পড়াবো, আর্টিকেলে বলে দেয়া আছে কারা হিন্দু, হ্যাঁ, ওটা পড়বে, আমার কাছেই পড়বে, বোঝাবো। তো এই যে হিন্দুরা,
এখানে রয়েছে, এরা তো দেখলে খেপে যাবে। মানে ওরা না হয় মন্দিরে যারা ছিল তারা না হয় পূজারি ছিল, বা ওখানে না হয় যুদ্ধে জয় করেছে, যাকে ও হারিয়েছে দিয়ে নিয়ে চলে যাচ্ছে। জাট কমিউনিটি ছেড়ে কথা বলবে না। জাট কমিউনিটি কি করবে, পুরো ধুইয়ে দেবে, বুঝতে পেরেছো? এক কথায় কাকে বলে, পুরো ধুইয়ে দেবে। কাকে? মোহাম্মদ গজনবী আর গজনবীর ফোর্সেসকে। এরপরে লাস্ট অ্যাটাক করবে 1027 সালে। 1027 সালে জাট কমিউনিটির সাথে হাতাফাই হবে। হাতাফাই হওয়ার পর মোহাম্মদ গজনবী ইনজিওর্ড হবে, তার সৈন্যরা ইনজিওর্ড হবে, কিন্তু এনি হাও তারা পালাতে বা তাদের নিজেদের যে ক্লেন রয়েছে আর আফগানিস্তান বলো বা ফারাস বলো, সেখানে যেতে তারা কি হবে, সক্ষম হবে। কিন্তু মনের ভেতরে একটা রাগ তো থাকবে, যে শালা আমরা আসছিলাম আর আমাদের উপর অ্যাটাক করে দিল এরকম। হ্যাঁ, আমি এত বড় এতবার অ্যাটাক করেছি, আমাকে কেউ আটকায় নাই, আর এরকম ভাবে আটকে ধরে আমাদেরকে ধুয়ে দিল। মোহাম্মদ গজনবী এই রাগে ক্ষোভে যেভাবেই হোক 1027 সালে অ্যাটাক করবে কাদের ওপর? ওই জাট কমিউনিটির ওপর। কাদের ওপর? জাট কমিউনিটির ওপর। এটাই ছিল তার লাস্ট অ্যাটাক। মানে মোটামুটি বলতে পারো জীবনের শেষ ভুল, 17th অ্যাটাক। ব্যাস, তুই অ্যাটাক কর না, জাট কমিউনিটি তো সবসময় রেডিই আছে। জাট কমিউনিটি কি করবে, যখন অ্যাটাক করতে আসবে পুরো আবার ধুইয়ে দেবে, দিয়ে ব্যাক করবে। বছর দুয়েকের মধ্যে বা 1-1.5 বছরের মধ্যেই কি হয়ে যাবে, 1030 বলা হয়, 130 AD জেনারেলি অনেক জায়গায় লেখা আছে। এই সময় মোহাম্মদ গজনবী কি হবে, মারা যাবে। বোঝা গেল কি বোঝা গেল না মোহাম্মদ গজনবীর গল্প? তাহলে গোটা গল্পটা কিরকম হলো না, 1000, দেখো, 998 বা 97, 98-97 দিকে মোহাম্মদ গজনবী তার সিংহাসনে বসলো সুবুক্তগিন তার বাবা এবং ইসমাইল তার ভাই দুজনকে হত্যা করে। তারপরে দেখলো 1001 থেকে 1027 পর্যন্ত টোটাল 17বার সে ভারত আক্রমণ করবে। হুম, 17বার ভারত আক্রমণ করার পথে সে 1001 যেটা হচ্ছে তার ফার্স্ট অ্যাটাক, 1018 যেটা হচ্ছে তার মথুরা টেম্পল অ্যাটাক, 1025 যেটা হচ্ছে তার সোমনাথ টেম্পল অ্যাটাক, যেটা ছিল তার 16th অ্যাটাক। তাহলে লাস্ট অ্যাটাক করেছিল কাদের ওপর? জাট কমিউনিটির ওপর। যেটা কেন করেছিল না, 1025 সালে যখন সে সোমনাথ টেম্পল অ্যাটাক করে ফিরে যাচ্ছিল, তখন জাট কমিউনিটির সাথে পাঙ্গা হয়ে গেছিল, সেই জন্য তাকে ধরে দিয়ে দিয়েছিল। এতদূর তোমরা সবাই বুঝতে পেরে গেছো অলরেডি, হ্যাঁ কি না? বেশ, এরপর তাহলে এটা হয়ে গেল, দুটো অ্যাটাক কমপ্লিট হয়ে গেল। এরপর তোমাদেরকে একটা গল্প বলি, যেটা হচ্ছে কি, দেখো, 712 পড়লাম, 1001 থেকে 1027 পর্যন্ত তাদের গোটা অ্যাটাক মোহাম্মদ গজনবীর কিন্তু আমরা পড়ে ফেললাম। এই দুটো অ্যাটাক সম্পর্কে আমাদের জানা হয়ে গেল। এরপর পড়ে রইল থার্ড অ্যাটাক অ্যান্ড দ্য ফাইনাল অ্যাটাক। কিন্তু এর ওপর তোমাদেরকে দুটো গল্প বলি। এরা যে অ্যাটাক গুলো করেছিল এতদিন ধরে, যারা এসছে গেছে, হ্যাঁ, এসছে অ্যাটাক করেছে চলে গেছে, এরা কেউ কিন্তু ভারতে থাকে নাই। এরপরে থার্ড যে অ্যাটাক করবে না, সে বাড়িতে শুধু অ্যাটাক করবে না, সে থেকেও যাবে। হুম, বেশ দাদা, এ তো বুঝলাম, একটু সাধারণ জিনিস যে সে তো থেকে যাবে, বুঝে গেলাম। কারণ মোহাম্মদ গজনবী অ্যাটাক করেছে, লুটেছে, আবার চলে গেছে। মোহাম্মদ বিন কাসিম যে প্রথম অ্যাটাক করেছিল, সেও লুটে নিয়ে চলে গেছিল। মাঝখান থেকে থার্ড যে অ্যাটাক করবে, সে অ্যাটাকও করবে আবার রয়েও যাবে। এটা আমরা পড়বো, কিন্তু তার আগে দুটো জিনিস আমাদেরকে জানতে হবে। সেটা কি না, এই যে মোহাম্মদ গজনবীর যে অ্যাটাক, অর্থাৎ মোহাম্মদ গজনবীর পিরিয়ডে, মোহাম্মদ গজনবীর বা মোহাম্মদ গজনী, হুম, এর পিরিয়ডে এত কিছু যে অ্যাটাক ফ্যাটাক হয়েছে, এত সম্পর্কে আমরা যে জানতে পারি, কোথা থেকে জানতে পারি না, এর আমলে না 5টা হিস্টোরিয়ান ছিল। কারা ছিল? 4-5টা হিস্টোরিয়ান ছিল, তাদের কথা তোমাদেরকে একটু পড়তে হবে, মুখস্থ রাখতে হবে। তার মধ্যে একজন ছিল কে, আল বিরুনি, উতভি, ফিরদৌসি, কি নাম বললাম, ফিরদৌসি, ফারুকি, আর একজন ছিল কে, সিস্তানি। নামটা খুব খুব মনে রাখাটা জটিল নয়, 2-3 বার পড়লেই হয়ে যাবে। কি কি নাম? আল বিরুনি, উতবি, ফিরদৌসি, ফারুকি আর সিস্তানি। এই 5টা হিস্টোরিয়ান্স, হিস্টোরিয়ান্স মানে হচ্ছে যারা হিস্টোরির কথা বলে, সেরকম হিস্টোরিয়ান্স কথা বলছি আর কি, বা অথার, এরা ছিল।
হিস্টোরিয়ান্স বলো, অথার বলো, এরা 5 জন ছিল। এদের বইয়ে থেকেই কিন্তু আমরা সমস্ত কিছু জানতে পারি। এই যে গোটা অ্যাটাকটার কথা তোমাদেরকে আমি বললাম, এটা হচ্ছে আল-বিরুনির লেখা। বইয়ের নাম কি বলতো? আল-বিরুনি কোন বই লিখেছিল? কিতাবুল হিন্দ। কিতাব উল হিন্দ, বা যেটাকে আমরা বলি কি, তাহকাক ই হিন্দ। তাহলে এই যে হিন্দের ওপর অ্যাটাক, এটা গোটাটাই জানতে পারা যায় কোথা থেকে? আল-বিরুনির লেখা বই কিতাবুল হিন্দ অর তাহকাকে হিন্দ থেকে। আর একটা বই তোমাদেরকে এখানে জানতে হবে, যেটা হচ্ছে উতবির লেখা। উতবির লেখা একটা বইয়ের নাম বলো তো বাপ, কেউ জানো? নোটটা দেখো, এখানে দেখো, তারিখ ই ইয়ামিনী। এটা এসএসসির আসা প্রশ্ন। তারিখ ই ইয়ামিনী, মনে থাকবে কি মনে থাকবে না? তারিখ ই ইয়ামিনী, ও নিজেরা পড়ে নিবি, অসুবিধা কিছু নেই। তারিখে ইয়ামিনী বা তারিখ ই ইয়ামিনী। ওকে, বোঝা গেল কি বোঝা গেল না? তাহলে গোটা অ্যাটাকটা সম্পর্কে আমরা কাদের কাছ থেকে জানতে পারি? না, তখন মোহাম্মদ গজনবীর আমলে যে 5টা টোটাল হিস্টোরিয়ান ছিল বা 5টা অথার ছিল, তাদেরই সব লেখাপত্র থেকে জানতে পারি। তাদের মধ্যে মেন হচ্ছে কে? আল-বিরুনি, যে হচ্ছে কে কিতাবুল হিন্দ অর তহককে হিন্দ লিখেছিল। হুম। এবং উদ্ভির লেখা বই হচ্ছে কি তারিখ এই ইয়ামিনী। এবং তোমাদের আরো ইম্পর্টেন্ট হচ্ছে কোন ভাষায় লেখা? অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে লেখা। কোন ভাষায় লেখা? অ্যারাবিক। দেখো, এগুলো বলার পেছনে কারণ আছে বাবারা। এখন আর এসএসসি বলো, ডাব্লিউবিসিএস বলো, কেউ ডাইরেক্ট কোশ্চেন দিচ্ছে না। এখন কোন ভাষায় লেখা সেটা দিয়ে দিচ্ছে, দুটোই। তারিখে ইয়ামিনীও আরবিক ল্যাঙ্গুয়েজে লেখা, আর তহককে হিন্দ বা কিতাবুল হিন্দও আরবিক ল্যাঙ্গুয়েজে লেখা। বোঝা গেল কি বোঝা গেল না? বেশ দাদা, বুঝতে পেরেছি। থার্ড অ্যাটাক। থার্ড অ্যাটাক করেছিল কে? মোহাম্মদ ঘুরি। কি নাম? তোমরা সব সিনেমা দেখে নিয়েছো অলরেডি, আর কি বলবো, তোমরা সব। কে তো এই কে ভদ্রলোকের নাম কি ছিল রে, যে সিনেমাটা রোল করছিল? হুম। পৃথ্বীরাজ চৌহান, মোহাম্মদ ঘুরি। মোহাম্মদ ঘুরি, হুম, টোটাল 5বার ভারত অ্যাটাক করেছিল। কবার? 5বার। প্রথম অ্যাটাক করে কবে? 1175। আর লাস্ট ওর অ্যাটাকটা গিয়ে থামে কবে? 1194। ঠিক আছে। এর মধ্যে টোটাল 5বার অ্যাটাক করেছিল কে? না, মোহাম্মদ ঘুরি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 1175, 1178, এদিকেই লিখি, 1191, 1192 আর 1194। এই 5টা সালেও অ্যাটাক করেছিল। বুঝেছো? 1175 সালে কোথায় অ্যাটাক করেছিল? আচ্ছা, এইখানে তারপরে লিখে দিচ্ছি কে জিতেছিল। এইখানে যা লিখবো সব হচ্ছে কি মোহাম্মদ ঘুরির আমলে। মানে মোহাম্মদ ঘুরি জিতেছে না হেরেছে, শুধু সেইটুকু লিখবো। মোহাম্মদ ঘুরি যদি জেতে, তাহলে লড়াইয়ে দুটো পক্ষ থাকবে, একজন জিতলে অবশ্যই অপরজন হারবে, হ্যাঁ কি না? সেজন্য একজনেরটা মনে রাখলেই হবে। তো এইটাতে ওন, এটাতে লস্ট, এটাতে লস্ট, এটাতে ওন, এটাতে ওন। কে এটা? না, এ হচ্ছে মোহাম্মদ ঘুরি। তাহলে 1175-এর লড়াইয়ে মোহাম্মদ ঘুরি জেতে, 1178-এর লড়াইয়ে মোহাম্মদ ঘুরি হেরে যায়, 1191-এর লড়াইয়েও মোহাম্মদ ঘুরি হেরে যায়। হ্যাঁ। আর বাকি 3টেতে কিন্তু জিতে যায়। এবার হয়েছিল কার সাথে, কি লড়াই, সেটা একটু জানতে হবে। কি ইম্পর্টেন্স? 1175-তে যে লড়াইটা হয়েছিল সেটা কার সাথে হয়েছিল বাবা? মূলরাজ ফার্স্ট। মহারাজ মূলরাজ ফার্স্ট। এ কোথাকার রাজা ছিল? মহারাজা যে মূলরাজ ফার্স্ট, মুলতান। কোথাকার রাজা ছিল? মুলতান। তাহলে 1175 সালে মোহাম্মদ ঘুরি মুলতানের রাজা
মূলরাজ ফার্স্টের ওপর অ্যাটাক করে, ঠিক আছে, এবং সেখানে যুদ্ধে জয়লাভ করে। বেশ, এবার যখনই যুদ্ধে জয়লাভ করলো তখনই একটুখানি বীর সাহসিকতার মানে বেড়ে গেল আর কি। সঙ্গে সঙ্গে কি করলে জানো, 1178 সালে আবার অ্যাটাক করতে চলে এলো। সেটি কোথায়, না সেটি বলো, তোমাদের কাছে নোট আছে বলো। ভীমদেব সেন সেকেন্ড, রাজা ভীমদেব সেন সেকেন্ড। আগে রাজার নাম বলো, রাজা ভীম দেব সেন সেকেন্ড। এ কোথায় অ্যাটাক করেছিল, না এটা অ্যাটাক হয়েছিল রাজস্থানে। একদমই তাই, এই রাজস্থানের যে লড়াইটা সেটাকে বলা হয় ব্যাটেল অফ মাউন্ট আবু। পেয়ে যেতি না? একদমই তাই, ঠিকই, একদমই ঠিক, একদমই ঠিক বাবা। সেই তো রে বাবা, তখন কেউ আমাদেরকে আইডিয়াটা দেয় নাই রে, তাহলে আমরা সত্যি। হ্যাঁ, একদমই তাই, একদমই তাই। দেখো, হ্যাঁ আচ্ছা এবার দেখো, 1191 সালে কি হয়, ব্যাটেল অফ পানিপথ ফার্স্ট, যেটা কার সাথে হয়, পৃথ্বীরাজ চৌহানের সাথে, যেখানে মোহাম্মদ ঘুরি হেরে যায়, ঠিক আছে। এবার আসে সব থেকে ইম্পর্টেন্ট লড়াই ইন্ডিয়ার হিস্ট্রিতে, যেটা হচ্ছে 1192, অ্যাকর্ডিং টু মি। আমি জানি না কার মতে কি, আমার মতে বলে এটা হচ্ছে ভারতের হিস্ট্রিতে সব থেকে ইম্পর্টেন্ট লড়াই, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট লড়াই আর কি, ব্যাটেল অফ পানিপথ সেকেন্ড। এটাও কার সাথে হয়েছিল বাবা, পৃথ্বীরাজ চৌহান। ওকে, কিন্তু দাদা আমাকে একটা কথা বলো, 1191 অ্যাটাক করলো হেরে গেল, 1192 আবার অ্যাটাক করার সুযোগ পায় কি করে বা সাহস পায় কি করে, যে যেটাতে জিতে যাবে, না এই পৃথ্বীরাজ চৌহানের যে শ্বশুর জয়চাঁদ সে সাহায্য করবে, বুঝতে পেরেছো? পৃথ্বীরাজ চৌহানের যে শ্বশুর জয়চাঁদ সে মোহাম্মদ ঘুরিকে সাহায্য করবে অ্যাটাক করতে। সেই জন্যই 1192 যে অ্যাটাক হবে সেইটাতে পৃথ্বীরাজ চৌহান হেরে যাবে এবং মোহাম্মদ ঘুরি জয়লাভ করবে। ক্লিয়ার হলো? তাহলে ব্যাটেল অফ পানিপথ ফার্স্টে 1191 সালে, যেটা হচ্ছে পৃথ্বীরাজ চৌহানের সাথে হয়েছিল, সেটাতে মোহাম্মদ ঘুরি হেরে যায়। ব্যাটেল অফ সেকেন্ড যেটা হচ্ছে পৃথ্বীরাজ চৌহানের সাথেই হয়েছিল, যেটা হচ্ছে 1192 সালে, যেটা সেটাতে মোহাম্মদ ঘুরি জয়লাভ করে। এই যে জয়লাভ করে গেল না, রাজা জয়চাঁদ, রাজা জয়চাঁদ সাহায্য করেছিল মোহাম্মদ ঘুরিকে একটাই কারণে, যাতে জিতে যাওয়ার পর মোহাম্মদ ঘুরি যখন পৃথ্বীরাজ চৌহানকে হারিয়ে দেবে, এ ভেবেছিল, জয়চাঁদ ভেবেছিল যে বাকি যে ইনভেডার ছিল এদের মতো মোহাম্মদ ঘুরিও কি করবে, অ্যাটাক করবে, দিয়ে লুটে লুটে পুটে নিয়ে চলে যাবে, মোট কথা কিছু সম্পত্তি নিয়ে চলে যাবে, এই ধারণা ছিল, ঠিক আছে। কিন্তু মোহাম্মদ ঘুরি ছিল আর এক ডেঞ্জারাস মাল। মোহাম্মদ ঘুরি রাজা জয়চাঁদকে বুড়ো আঙুল দেখিয়ে দিল। কি করলে দাদা বুড়ো আঙুল দেখিয়ে, না মোহাম্মদ ঘুরি রাজা জয়চাঁদের, জয়চাঁদ তো একে সাহায্য, এবার রাজা জয়চাঁদ গেল যখন সিংহাসনটা চাইতে, তখন ওকে বুড়ো আঙুল দেখিয়ে দিল, ঠিক আছে। সেই জন্য 1194 রাজা জয়চাঁদের সাথে লড়াই হবে। সেই লড়াইটার নাম কেউ বলতে পারবে? ব্যাটেল অফ চন্দাওয়ার, ব্যাটেল অফ চন্দাওয়ার। এই ব্যাটেল অফ চন্দাওয়ারে রাজা জয়চাঁদকে পুরোপুরি হারিয়ে দিয়ে জিতে যাবে কে, মোহাম্মদ ঘুরি। এবং এবং এইখান থেকেই শুরু হবে আলাদা একটা ডাইনেস্টির সূচনা। অর্থাৎ মোহাম্মদ ঘুরি যখন 1194 জয়চাঁদকে হারিয়ে দেবে, আফটার উইনিং দ্য ব্যাটেল অফ মানে ব্যাটেল অফ পানিপথ সেকেন্ড, ঠিক আছে, তখন তার কোনো বড় শক্তি রইলো না। তখনই একটা বীভৎস সাহসিকতার শিকার হবে আর কি, মানে সাহস চলে আসবে এই মোহাম্মদ ঘুরির। সঙ্গে সঙ্গে বলবে কি, যে আমি আর ভারত ছেড়ে যাব গলাই, আমি আমার এখানে নিদর্শন রেখে যাব, বুঝেছো? কাকে বলবে,
না মোহাম্মদ ঘুরির যে কমান্ডাররা রয়েছে তাদেরকে বলবে? কমান্ডার যারা রয়েছে তাদেরকে বলবে, বুঝেছো? তো এই মতো অবস্থায় কমান্ডাররাও রাজাকে খুশি করার জন্য বলবে, ওকে, আমরা এখানে আপনার হয়ে রাজত্ব এস্টাবলিশ করছি। তো সেই রকমই একজন কমান্ডার ছিল কে? কুতুব উদ্দিন আইবক। কি নাম? কুতুব উদ্দিন আইবক। এই কুতুবউদ্দিন আইবক যে ছিল মোহাম্মদ ঘুরির কমান্ডার এবং পরবর্তীকালে মোহাম্মদ ঘুরির জামাই হয়েছিল, এবং প্রথমে ছিল স্লেভ। প্রথমে কে ছিল? স্লেভ। দেখো, প্রথম জীবনে মোটামুটি এই যে কমান্ডার গুলো আমি তোমাদেরকে কি বললাম, কমান্ডার আগের জন্মে স্লেভ থাকবে, পরের জন্মে জামাই হবে। এবং কপাল কারুর আছে বল? হ্যাঁ, নিজের বীরত্ব দেখিয়ে মানে দেখ, স্লেভ থেকে কমান্ডার হবে, কমান্ডার থেকে জামাই হয়ে যাবে, এরকম কপাল, ভাব দেখিনি। তাহলে এই কুতুবুদ্দিন আইবক, হ্যাঁ, এ ছিল প্রথমে স্লেভ, পরে কমান্ডার, পরে জামাই হবে। এ এস্টাবলিশড করবে স্লেভ ডাইনেস্টি। কি ডাইনেস্টি? স্লেভ ডাইনেস্টি। কত সালে? 1206। অফিসিয়ালি 1206 সালে। ক্লিয়ার? স্লেভ ডাইনেস্টি ইয়ে করবে। এইটুকু তোমরা মাথায় রাখো। আর কি মাথায় রাখবে দাদা? না দেখো, মোহাম্মদ ঘুরি যখন অ্যাটাক করতে এসেছিল, তার কি আর অন্য কোনো কমান্ডার ছিল না? আরো একজন কমান্ডারের নাম তোমাদের এখানে জানতে হবে, যার নাম হচ্ছে কি বখতিয়ার খিলজি। কি নাম জানতে হবে? বখতিয়ার খিলজি। এই ভদ্রলোকের নাম কেন জানতে হবে? কারণ এটা এইবারের পরীক্ষায় আসছে। এইবারের পরীক্ষায় এটা আসছে কোনো না কোনো শিফটে। এ কি করবে? 1193, তোমরা নাম শুনেছো কিনা আমি জানি না, নালন্দা বিশ্ববিদ্যালয়ের নাম শুনেছো বাবা? আরে বাপরে, সবই তো জানো তাহলে। এই নালন্দা বিশ্ববিদ্যালয়ে আগুন লাগিয়ে দেবে। নালন্দা ইউনিভার্সিটিতে কি করবে? আগুন লাগিয়ে দেবে। সেই নালন্দা ইউনিভার্সিটি 2024 সাল, তাই না? এই নতুন করে আবার নতুন করে ইনাগুরেশন হলো। বুঝতে পেরেছো? তো এই বখতিয়ার খিলজি যে ছিল কার কমান্ডার? মোহাম্মদ ঘুরির। বলো বাবা। ওটা বলে দেবো যখন পড়াবো, সব বলে দেবো। হ্যাঁ, বলে দিচ্ছি, এখনই বলে দেবো, সবই বলে দিচ্ছি, দেখো না। জিজ্ঞেস কোশ্চেন যখন মাথায় এসছে, আমি উত্তর তো পাবি। তাহলে বখতিয়ার খিলজি যে ছিল মোহাম্মদ ঘুরির কমান্ডার, সে 1193 সালে নালন্দা ইউনিভার্সিটিকে কি করেছিল? জ্বালিয়ে দিয়েছিল। ঠিক আছে? বার্ন্ট নালন্দা ইউনিভার্সিটি। ওকে, আগুন লাগায়। বেশ দাদা, কুতুবুদ্দিন আইবক যে কমান্ডার ছিল, সে 1206-তে কি স্লেভ ডাইনেস্টি প্রতিষ্ঠা করবে, এটাও জানতে পারলাম। আর কি জানবো দাদা এখান থেকে? আর একটা কথা এদের জানবো, যে মোহাম্মদ ঘুরি যখন মানে অ্যাটাক করতে এসেছিল, মোহাম্মদ ঘুরির সাথে না দুটো ইম্পর্টেন্ট লোক, টু ইম্পর্টেন্ট পার্সনস, ভেরি ইম্পর্টেন্ট পার্সনস, অ্যাকর্ডিং টু মোহাম্মদ ঘুরি আর কি, টু ইম্পর্টেন্ট পার্সনস কেম উইথ কেম উইথ মোহাম্মদ ঘুরি। তারা কে? না, এই টু ইম্পর্টেন্ট যে পার্সনস ছিল, এরা কে? এই যে একজন ছিল কুতুব উদ্দিন বক- কাকি। না বাবা, কুতুবুদ্দিন আইবক নয়, ওটাতেই তো গোলায়। আরেকজন ছিল খাজা বা শেখ মঈনুদ্দিন চিশতি। মঈন আহ, জানতে হবে ইতিহাসে বাবা। তাহলে দুটো বড় বড় লোক এসছিল। কি নাম? শেখ মঈনুদ্দিন চিশতি, বা যেটাকে বলা হয় খাজা মঈনুদ্দিন চিশতি। হ্যাঁ, একই নাম। আর একজন ছিল কুতুবুদ্দিন বখতিয়ার কাকি। ঠিক আছে? এরা সব মোহাম্মদ ঘুরির সাথে দুজন আসবে, বুঝলে? দিয়ে বলবো আমরা একটু ভারত ভ্রমণ করে দেখবো। তো এ যাবে ঘুরতে কোথায়? দিল্লিতে।
দিল্লির দিকে ঘুরতে যাবে। আর এ বলবে আমি একটু ওয়েস্টটা ঘুরে আসি, অর্থাৎ রাজস্থানের দিকে ঘুরতে যাবে। ঠিক আছে? বোঝা গেল কি বোঝা গেল না? তো বোঝা গেল। এবার এরা যখন ঘুরতে যাবে, এরা খুব বড় ইম্পর্টেন্ট পার্সনস, হ্যাঁ। এবার এরা ছিল একটু মানে কি বলবো, মানে ওই মৌলবি টাইপের লোক আর কি। এরা যখন ঘুরতে টুরতে গেল, পরবর্তীকালে আমরা দেখলাম যে 1206-এর দিকে স্লেভ ডাইনেস্টি এস্টাবলিশমেন্ট হচ্ছে, এবং করছে কে? কুতুবুদ্দিন আইবক। তো এরা যখন মারা যাবে না, এই ইম্পর্টেন্ট পার্সন গুলো যখন মারা যাবে, এদেরকে তো একটু সম্মান দিতে হবে বাবারা। তো এই কুতুবুদ্দিন বখতিয়ার কাকি যখন মরে যাবে, তখন ওই কুতুবুদ্দিন আইবক একটা মিনার গঠন করবে, যেটাকে বলা হয় কি? কুতুব মিনার। যেটাকে বলা হয় কি? কুতুব মিনার। কে ফাউন্ডেশন স্টোন রেখেছিল এর? কুতুবুদ্দিন বখতিয়ার। কুতুবুদ্দিন আই ওটাই তো ঘোলায়, ওই জন্যই তো। কুতুবুদ্দিন আইবক এস্টাবলিশ করবে কুতুব মিনার, মানে ফাউন্ডেশন স্টোন রাখবে। উম, কার উদ্দেশ্যে? না কুতুবুদ্দিন বখতিয়ার কাকির উদ্দেশ্যে। মনে থাকবে? মানে কুতুব মিনারটা গঠিত হয়েছিল কেন? না কুতুবুদ্দিন বখতিয়ার যে কাকি, সে মারা যাওয়ার জন্য ওটা তৈরি করা হয়। হুম। তাকে সম্মান দেওয়ার জন্য। আর যে তৈরি করবে সে কে? সে হচ্ছে কুতুবুদ্দিন আইবক। আর এই খাজা বা শেখ মঈনুদ্দিন চিশতি যখন মরে যাবে, এটার জন্য তৈরি করা হবে আড়াই দিন কা ঝোপড়া। আড়াই দিন কা ঝোপড়া। এই আড়াই দিন কা ঝোপড়া, এটা তৈরি হবে কোথায়? না যখন রাজস্থানে ঘুরতে গিয়েছে, তাহলে রাজস্থানে হবে। কুতুব মিনার কোথায় হবে? দিল্লিতে হবে। ঠিক আছে? তো এই আড়াই দিন কা ঝোপড়া এটাও এস্টাবলিশ করেছিল কে? কুতুবুদ্দিন আইবক। ঠিক আছে? আর কি অ্যাডিশনাল ইনফরমেশন দাদা? না এই আড়াই দিন কা ঝোপড়া ছিল ফার্স্ট মুসলিম বিল্ডিং। ফার্স্ট মুসলিম বিল্ডিং ইন ইন্ডিয়া। মনে থাকবে কি মনে থাকবে না? এরকম করে ছক টেনে টেনে পড়লে তবে গিয়ে তোমাদের ইতিহাসটা মাথার মধ্যে পুরো ঢুকে যাবে। আবার প্রথম মুসলিম মস্ক, সেটাও কুতুবুদ্দিন আইবক তৈরি করবে, কিন্তু যেটা আমরা সেদিনকে যেদিন স্লেভ ডাইনেস্টি শুরু করব সেদিন আমরা দেখব। ঠিক আছে? তাহলে কুতুবুদ্দিন আইবক দুটো জিনিস বানালো, একটা হচ্ছে কি? কুতুব মিনার। আর একটা হচ্ছে কি? আড়াই দিন কা ঝোপড়া। এবং এই আড়াই দিন কা ঝোপড়াটা হচ্ছে কি? না প্রথম মুসলিম বিল্ডিং ইন ইন্ডিয়া। মনে থাকবে? যেটা কোথায়? রাজস্থানে। এবং কুতুব মিনার যেটা, সেটা তৈরি হবে কোথায়? দিল্লিতে। ক্লিয়ার হলো কি হলো না? হয়ে গেছে? দেখো, 1 ঘন্টার ক্লাসে তোমাদেরকে আমি মোটামুটি 500 বছরের ইতিহাস করালাম। কত বছর? 500 ইয়ার্স। এর বাইরে এসএসসি কোনো প্রশ্ন করবে না। এর বাইরে ডাব্লিউবিসিএস কোনো প্রশ্ন করবে না, যা করবে এর মধ্যে। না, একদিনে অত পড়িয়ে দিলে তোর মাথা খারাপ হয়ে যাবে। তোদেরকে পিডিএফ আমি দিয়ে দিয়েছি। আজকের জন্য এইটুকুই। নেক্সট ক্লাসে আবার দেখা হবে তোমাদের সাথে।